দেখেন কি বলছে, মাইক্রোসফট ওয়ার্ড কি? সহজ উত্তর, যারা যারা ক্লাস করতে আসছেন সবাইকে প্রথমে বলা হয়েছে মাইক্রোসফট ওয়ার্ড একটা লেখালেখির প্রোগ্রাম, অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। এটা এক ধরনের ডকুমেন্ট তৈরি করে, যাবতীয় ধরনের লেখালেখির কাজ মাইক্রোসফট ওয়ার্ডে করা যায়। সবগুলোই অ্যান্সার, যে কটা কথা বললাম সবগুলোই উত্তর। হ্যাঁ, এটাও বলতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটাও রাইট অ্যান্সার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার না ওটা, এটাও রাইট অ্যান্সার। মাইক্রোসফট ওয়ার্ডে রিবন বলতে কি বোঝায়? রিবন কাকে বলে? আদৌ কি রিবন সম্পর্কে কেউ জানেন? কেউ জানেন? আপনারা জানেন? নাদিয়া, বিজলি আপু, হোয়াট ইজ রিবন? হ্যাঁ, জানে উনি। আপনারা কেউ জানেন না রিবন? এই যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই আছে, এই দেখেন উপরে যে হোম, ইনসার্ট, ড্র, এগুলোকে ট্যাব বলি না? এই যে ট্যাব, গ্রুপ, অপশন, এগুলোকে একত্রিতভাবে রিবন বলা হয়। এই দেখেন এই জায়গায় এখানে একটা অপশন আছে, কি লেখা উঠতেছে দেখেন তো, রিবন ডিসপ্লে অপশন, কি লেখা উঠলো? এখানে আমি ক্লিক করতেছি, দেখেন কোনটা বন্ধ হয়। অটো হাইড, শো ট্যাবস, অটো হাইড করে দেই, গেল কি গেল? রিবন চলে গেল, হাইড করে দিছি না? তো কোনটা রিবন? যেটা শো করতেছিল ওটাই রিবন ছিল, ওটাই তো বললো রিবন হাইড। আবার রিবনকে এখান থেকে শো করবো আমরা, এই যেখানে ক্লিক করলাম, এটাকে এখান থেকে ক্লিক করে শো ট্যাবস, এখানে ক্লিক করলাম, শো ট্যাবস অ্যান্ড কমান্ডস। এগুলো হচ্ছে ট্যাবস আর এগুলো হচ্ছে কমান্ডস। বুঝাতে পারছি কোনটা রিবন? তাহলে রিবন কাকে বলে? ট্যাবস অ্যান্ড কমান্ডসগুলোকে একসাথে রিবন বলে। এই রিফাত কথা বলো তো একটু ভাইয়ের সাথে, দেখো কি বলে। কি বুঝতে পারছেন ব্যাপারটা? আসেন, সেভ এবং সেভেজের মধ্যে পার্থক্য কি? এটা তো মনে হয় সবাই পারছেন। তুমি একটা চেয়ারটা সামনে করো, যাওয়া আসার রাস্তাটা ক্লিয়ার, আপনি পিছনে করে নেন। ওকে, সেভ ও সেভেজের মধ্যে পার্থক্য কি সবাই জানি না? খাতা দেখছেন সবাই? মার্ক পাইছেন কি পান নাই? দেখি খাতা কয়েকটা আছে এখানে আরো। হ্যাঁ, এই যে আসিফ ভাই নেন, মাহতাব ভাই। নতুন একটি ডকুমেন্ট, নতুন ডকুমেন্টকে সংরক্ষণ করার জন্য আমরা সেভ করি নাম দিয়ে। পূর্বে সেভ করা, পূর্বের আগে থেকে সংরক্ষণ করা কোনো ফাইলকে নতুন নাম দিয়ে যদি আমরা সংরক্ষণ করতে চাই তাহলে কি করি আমরা? শেষ। পার্থক্য চাইছে, দুইটা পার্থক্য দিলেই হয়ে যেত। কন্ট্রোল এস দিয়ে সেভ হয়, F12 দিয়ে সেভ এজ হয়। কমান্ড দিয়েও তো পার্থক্য চাইছে না, জাস্ট কি বলছে পার্থক্য লেখো, সংখ্যা চাইনি কিন্তু পার্থক্য চাইছে। দুইটা পার্থক্য বুঝাই দেন, ক্লিয়ার। অনেক পার্থক্য আছে কিন্তু সেভ এবং সেভ এজের মধ্যে। সেভ প্রথম অবস্থায় কোনো ডকুমেন্ট যদি নতুন থাকে তাহলে সেভ করি, কিন্তু আগে থেকে যদি সেভ করা কোনো ফাইল আছে আর সেটাকে নতুন নাম দিয়ে যদি আমরা আবার সংরক্ষণ করতে চাই তাহলে সেভ এজ করি। সেভ করার জন্য কন্ট্রোল এস, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, এটা অভ্যাস করতে হবে, এটাই তো কন্ট্রোল এস। সেভ এজ করার জন্য ফাংশন 12, ফাংশন 12, F12। ফাংশন কি কয়টা? এটা প্রশ্ন আসে কিন্তু, ফাংশন কি কয়টা? F1 থেকে F12 পর্যন্ত 12টা কিকে বলা হচ্ছে ফাংশন কি। ভেরি গুড। শর্ট কি, শর্টকাট কি কি উদাহরণ দাও। এটা তো সবাই পারছেন, সবারই পাওয়ার কথা। শর্টকাট কি? কিবোর্ডের দ্রুততম কমান্ড, কিবোর্ডের দ্রুততম কমান্ড। আসসালাম, রবিউল সামনে বসো, চেয়ার ঘুরাও, চেয়ার আছে ওদিকে। কিবোর্ডের দ্রুততম কমান্ড, তাই না? শর্টকাট কি বলতে কি বুঝাই আমরা? দ্রুততম কমান্ড। আর কিসের দ্রুততম কমান্ড? কিবোর্ডের। কিবোর্ড দ্বারা, যেমন উদাহরণ দিতে বলছে, উদাহরণ দুইটা উদাহরণ দেন। একটু আগেই তো আমি বলে বলে অনেক কয়েকবার রিপিট করছি। কন্ট্রোল এস, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, কন্ট্রোল পি, কন্ট্রোল ভি, কন্ট্রোল বি। কন্ট্রোল দ্বারা যে কোনো কি লাগাই দেন একটা শর্টকাট হয়ে যাবে। হচ্ছে না? দুইটা দিলে এনাফ। তারপর বলছে ফন্ট ফরম্যাটিং কি? ফন্ট ফরম্যাটিং বলতে কি বুঝেন? কি লিখছেন? আসলে এই প্রশ্নগুলো আপনাদের কাছে নতুনভাবে গেছে। আমি যদি বলতাম ফন্ট ডায়লগ বক্সের কাজগুলো লেখেন, সবাই লিখে ফেলাইতেন। ফন্টের স্টাইল চেঞ্জ করা, ফন্টের সাইজ বড় করা, ছোট করা, ফন্টকে মোটা করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, ফন্টকে হাইলাইট করা, ফন্টের কালার চেঞ্জ করা, এটাই তো ফরম্যাটিং ভাই, এটাই ফন্ট ফরম্যাটিং। ফন্ট বক্স ডায়লগ বক্সের কাজ করছেন না, ফন্ট ডায়লগ বক্সের কাজটাই তো ফন্ট ফরম্যাটিং। ফরম্যাট মানে কি? সাজানো। ফন্টকে সাজানো কার মাধ্যমে সাজাবেন? ফন্ট ডায়লগ বক্স দিয়ে সাজাবেন। ফন্ট ফরম্যাটিংয়ের, ফন্ট ফরম্যাটিং কি? ফন্টের স্টাইল,
ফন্টের সাইজ, ফন্টের কালার পরিবর্তন করাটাই হচ্ছে ফন্ট ফরম্যাটিং। আমি কিন্তু কোনো অফিসিয়াল কথা বলতেছি না, একদম আনঅফিসিয়ালভাবে বলতেছি, কিন্তু সব প্রাসঙ্গিক কথা। আমি তো শুরুতেই বললাম যে আইসিটি সবচেয়ে মজার সাবজেক্ট। আপনি প্রাসঙ্গিক কথা বলে দিবেন, ফুল মার্কস, পুরা মার্কস পাবেন, পুরা নাম্বার পাবেন। আপনারা কি লিখছেন ফন্ট ফরম্যাটিংয়ে? লেখাকে আকর্ষণীয় করা, সুন্দর করা। আচ্ছা, আবার আরেকটা জিনিস কি বিঞ্জাপু, অনেকের মাথায় একটা জিনিস আছে, ফরম্যাট মানে মুছে ফেলা। দেখছেন ফরম্যাট মানে মুছে ফেলা, তার মানে ফন্ট ফরম্যাটিং মানে লেখাকে মুছে ফেলা। অনেকে হয়তো বা অ্যান্সার দিতে পারেন, দিস ইজ নট ফরম্যাটিং, দিস টাইপ অফ ফরম্যাটিং। এটা ওই ফরম্যাট না যে পেন ড্রাইভকে ফরম্যাট করবো, কি মেমোরি কার্ডকে ফরম্যাট করবো, এটা ওটা না। এটা হচ্ছে লেখাকে সাজানো, সুন্দর করা। প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট কত প্রকার ও কি কি বলতে পারবেন? প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট সবারই জানার কথা আমার হিসাবে। প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট কয় প্রকার? 4 প্রকার। কি কি? লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। তারপর হচ্ছে হিডার ও ফুটার কি কাজে ব্যবহৃত হয়? একটা ডকুমেন্টে অনেকগুলো যদি পেজ থাকে, প্রতিটা পেজে উপরের অংশে নিচের অংশে একই মেসেজ দেওয়ার জন্য হিডার ফুটার আমরা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে বুলেটস অ্যান্ড নাম্বারিং এর ব্যবহার লেখো। লেখছেন কেউ? করছেন সবই, বলবো ভাইয়া করতে দেন, এখনই করে দিব, ফাটাফট ঝটাফট। বুলেটসও করছি, নাম্বারিংও করছি, করো নাই সুজন? কাজ জানো? কাজ জানা আছে, কিন্তু লিখতে হবে কিভাবে এটা জানা ছিল না, কারণ ফার্স্ট টাইম থিওরিক্যাল পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা দেখেন আপনাদের, আমি বলে দিই, আইসিটি বা আইটিতে আপনাদেরকে 3 ভাবে যাচাই হবে, 3 ভাবে, 3 স্টেপসে। এক হচ্ছে লিখিত, সেকেন্ড প্র্যাকটিক্যাল, থার্ড ভাইবা। তো আমরা 2টা পরীক্ষা দিচ্ছি কিন্তু গতকাল, ভাইবা দেইনি। আর ওই আশাও থাকেন না যে এখানে চাকরির মতো জিজ্ঞেস করবে আজকে সকালে নাস্তা করছেন, এটা কোনো প্রশ্নই না। এখানে জিজ্ঞেস করবে ইকুয়েশনের কিবোর্ড কমান্ড কি, বাংলা টাইপিং করছো, যুক্তক্ষ কিভাবে লিখতে হয় বর্ণনা দাও, এভাবে জিজ্ঞেস করবে প্রশ্নগুলো, মানে ওদের প্রশ্নগুলো। আর যারা যারা মনে করেন পরীক্ষা নেয় যে অ্যাসেসর হিসেবে আসে, ওরা হচ্ছে লেভেল 4 কমপ্লিটেড করা অ্যাসেসর অথবা লেভেল 5-6 করা। আপনারা যারা যদি মনে করেন যে আমাদের ওই লেভেলে যাইতে চান, ওই লেভেলে যদি যাইতে চান, কোন লেভেলের কথা বলতেছি, পরীক্ষক হিসেবে যদি যাইতে চান, তো মাইক্রোসফট অফিস প্রোগ্রামের 4টা লেভেল কমপ্লিট করেন, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 অ্যান্ড লেভেল 4। এই লেভেল 4-এর কমপ্লিটেশন করার পর আপনি হয়ে যাবেন অ্যাসেসর। যখনই লেভেল 4 কমপ্লিটেড, অ্যাসেসর লেভেল যখন চলে আসবে, তখন আপনাকে সরকারিভাবে বিভিন্ন জায়গায় পরীক্ষা নিতে পাঠাবে। যেমন টিচাররা আসে না পরীক্ষা নিতে, তখন আপনারাও যাবেন বিভিন্ন জায়গায়। আছে মেল মার্জের। বুলেট অ্যান্ড নাম্বারিং এর ব্যবহার কি করা হয়? বৈশিষ্ট্য আকারে যদি কোনো কিছু লিখতে চাই, তাহলে বিভিন্ন স্যাম্বল যুক্ত করার জন্য আমরা বুলেট ব্যবহার করি বৈশিষ্ট্য আকারে, অর্থাৎ লাইন বাই লাইন, এক লাইনের পর দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন সিলেক্ট করে দিয়ে, এই যে এখানে নাম্বার অ্যান্ড বুলেটস দেওয়া আছে, এখান থেকে ক্লিক করে আমরা যে কোনো বুলেটস নিয়ে নিতে পারি। ঠিক একইভাবে ক্রমিক আকারে, অর্থাৎ ক্রমান্বয়ে আমরা যদি সংখ্যা দিয়ে প্রত্যেকটা অপশন লিখতে চাই, তাহলে কি করি? আমরা নাম্বারের ব্যবহার করে থাকি, নাম্বারিংয়ের ব্যবহার করে থাকি। তারপর আসেন পেজ ওরিয়েন্টেশন কি? পেজ ওরিয়েন্টেশন হচ্ছে পেজের সোজা এবং বাঁকানো 2টা অবস্থা, যেটাকে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ বলা হয়। ওকে। মেইল মার্জ কি কাজে ব্যবহৃত হয়? একই তথ্য একাধিক ব্যক্তির কাছে একই সময়ে পাঠানোর জন্য বা লেখার জন্য মেইল মার্জ ব্যবহার করা হয়। এটা করছেন কিনা জানি না, আমি কোশ্চেনটা আজকে আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, আপনারা চ্যাট জিপিটি করলে পুরো অ্যান্সারটা পেয়ে যাবেন টোটালি। আর পারলে একবার করে অ্যান্সারগুলো পড়ে নেবেন, খুব কাজে লাগবে। এমএস ওয়ার্ড চালু করার শর্ট কি কি হলো? শর্ট কি কি এমএস ওয়ার্ড চালু করার? উইন্ডোজ আর, আপনাদের মানিক অনেকবার বলছে 4 ভাগে 5 ভাগে চালু করতে হয়। উইন্ডোজ আর দিয়ে উইনওয়ার্ড লিখলেই চলে আসে, উইন্ডোজ আর দিয়ে উইনওয়ার্ড লিখলেই চলে আসবে। কপি করার শর্ট কি কি হবে? এটা তো সবাই পাইছে মনে হয়। কি? কন্ট্রোল, নিচেই অ্যান্সার ছিল প্র্যাকটিক্যালে, ব্যবহারে ছিল, ব্যবহারিকে দেওয়া ছিল। কন্ট্রোল সি এর কাজ কি? ওকে। পেস্ট করার কিবোর্ড কমান্ড কন্ট্রোল। একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে ড্যাশ ব্যবহার করা হয়। একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, রাইট অ্যান্সার। কিবোর্ড কমান্ডও লিখতে পারেন, কন্ট্রোল হ্যাঁ এন, ওটাও রাইট অ্যান্সার। কন্ট্রোল এন মানে তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। কন্ট্রোল এন মানে কি? আর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তো ব্ল্যাঙ্ক নতুন ডকুমেন্ট নিতে গেলে নতুন ডকুমেন্ট করবেন। যদি কারো কাটা থাকে ওটা রাইট করে নেন, অ্যান্সার রাইট হবে ওটা। ওকে। পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ হলো ড্যাশের ধরন।
পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ হলো ড্যাশের ধরন। পার্ট নাই কেউ? এখানে আপনি পেজের ধরন লিখলেও রাইট হবে, আর এই যে পেজ ওরিয়েন্টেশনের ধরন লিখলেও রাইট হবে। ওখানে উপরেই প্রশ্ন আছে 9 নম্বরে, পেজ ওরিয়েন্টেশনের ধরন। পেজ ওরিয়েন্টেশন লিখলে একুরেট আসে পুরা। ওরিয়েন্টেশনে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এটা দুইটা ধরন আছে। ওকে, বানান ভুল চিহ্নিত হলে নিচে ড্যাশ রঙের দাগ দেখা যায়। সবাই তো জানেন, এই যে বাংলাতে সবসময় দেখি আমরা লাল চলে আসে, চোখ মুখ নাক কান সব খোলা রাখিয়েন। কন্ট্রোল বি এর ব্যবহার করা হয় ড্যাশ করার জন্য। কন্ট্রোল বি কি করি আমরা? বোল্ড মানে কি? লেখাকে মোটা করা, গাঢ় করা। টেবিল তৈরিতে ইনসার্ট ট্যাবে ড্যাশ অপশন ব্যবহার করা হয়। হ্যাঁ, ট্যাবেল। হিডার এবং ফুটার পাওয়া যায় ড্যাশ ট্যাবে। কোন ট্যাবে? গোল্লা ইনসার্ট ট্যাবে পাওয়া যায়। প্রিন্ট প্রিভিউ দেখা যায় ড্যাশ মেনুতে, ফাইলে। তার মানে এটা ক্লিয়ার যে ফাইল একলাই মেনু, বাদ বাকি সব ট্যাব। হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডিংস এগুলো সবগুলোই ট্যাব, ফাইল একলাই মেনু। ঠিক আছে, তাহলে বলি প্রিন্ট প্রিভিউ দেখা যায় কোন মেনুতে? ফাইল মেনুতে। তাই মনোযোগ দেন, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বহু নির্বাচনী প্রশ্ন, এমসিকিউ। এমএস ওয়ার্ডে কোন ধরনের সফটওয়্যার? গ্রাফিক সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। কি হবে? সবাই দিছেন? আপনার তো 1 নম্বর উত্তর এখানেই আছে। প্রশ্ন এই যে মাইক্রোসফট ওয়ার্ড কি, এই দেখেন মাইক্রোসফট ওয়ার্ড, এই যে বলে দিয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আমি তো বললাম প্রশ্নটা পড়লে আপনাদের অনেকগুলো উত্তর ক্লিয়ার হয়ে যেত ভালো মতো। তারপর বলেন কোন শর্টকাট কি দ্বারা ডকুমেন্ট সেভ করা যায়? কন্ট্রোল এস। কোন ট্যাব থেকে টেবিল ইনসার্ট করা যায়? টেবিল ইনসার্ট করা যায়, তো লেখেই দিছে এখানে ইনসার্ট করা যায় কোন মেনু থেকে? ইনসার্ট ট্যাব থেকে করা যাবে। টেক্সট বোল্ড করার শর্ট কি কোনটি? কন্ট্রোল বি অর্থাৎ খ। বানান যাচাই করার অপশন কোন ট্যাবে থাকে? বানান যাচাই করার রিভিউ ট্যাবে। অপশনটার নাম কি বলতে পারবেন কেউ? স্পেলিং অ্যান্ড গ্রামার, স্পেলিং অ্যান্ড গ্রামার। ওকে, পেজ মার্জিন পরিবর্তনের অপশন কোথায় থাকে? পেজ মার্জিন কোথায় থাকে? ডিজাইন, লেআউট, রিভিউ, ইনসার্ট। কোথায়? লেআউট। ভেরি গুড। কোন অপশন ব্যবহার করে ছবি যুক্ত করা যায়? শেপ, পিকচার, ওয়ার্ড আর্ট, স্মার্ট আর্ট। কোনটা? সহজ প্রশ্ন ছিল এগুলোতে, আপনারা কেন মার্ক উঠাইতে পারলেন না? মেইল মার্ক সাধারণত কোথায় ব্যবহৃত হয়? ভিডিও এডিটিং, প্রেজেন্টেশন, একই চিঠি অনেকজনকে পাঠাতে, গান শুনতে। কোনটা? একটু আগে আমি বললাম না আপনাদেরকে, দেখেন মেইল মার্চের প্রশ্ন আর উত্তরটা এর সাথে মিলাই নেন। এই যে উপরের দিকে মিলে গেছে, মিলে গেছে উত্তরটা। আমি তো বললাম প্রশ্নের মধ্যেই উত্তর আছে, প্রশ্নের মধ্যেই উত্তর। 10 নম্বর প্রশ্ন ছিল মেইল মার্চ কি কাজে ব্যবহৃত হয়, আর আমার এখানে বহু নির্বাচনীতে দেওয়া আছে মেইল মার্চ একই চিঠি অনেকজনকে পাঠাতে ব্যবহার করা হয়। অ্যান্সার শেষ। 2 মার্ক চলে যাইতো ওখানে। কোন অপশন ব্যবহার করে পেজ নাম্বার দেওয়া হয়? কোন অপশন ব্যবহার করে? কোন অপশন ব্যবহার করে পেজ নাম্বার দেওয়া হয়? লেআউট, ইনসার্ট, হোম, ভিউ। হ্যাঁ, লেআউট অপশনে কি পেজ নাম্বার আছে? এখানে পেজ নাম্বার কোথায় আছে? কোথায় আছে? ইনসার্ট তো লেআউট কেন বলতেছেন? নিচের কোনটি অ্যালাইনমেন্ট নয়? লেফট, সেন্টার, বটম, রাইট। কোনটা? অ্যালাইনমেন্ট কয় প্রকার? 4 প্রকার বললেন না আপনারা এর আগে? কি কি বললেন? লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। বটম কি পড়তেছে সেটার মধ্যে? তো এখানে বলছেন নয়। নয় মানে নাই। নাই কোনটা? বটম। ওকে, এবার বর্ণনামূলক প্রশ্ন। এমএস ওয়ার্ডের হোম ট্যাবের বিভিন্ন অপশন ব্যাখ্যা করো। হোম ট্যাবের বিভিন্ন অংশ। হোম ট্যাবে কি কি কাজ করছেন বলেন দেখি? হোম ট্যাবে কি কি কাজ করছেন? করছেন না? যতগুলো আপনার মনে আছে না অতগুলোই লিখে দিতেন। কাট, কপি, পেস্ট, তারপর ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট অল, প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট, বুলেট, নাম্বারিং। কোশ্চেনের মধ্যে অর্ধেক অ্যান্সার দেওয়া আছে। বুলেট আছে, নাম্বারিং আছে, ফন্ট ফরম্যাটিং এর কাজ করছি, প্যারাগ্রাফের কাজ করছি। এনাফ, অনেক। ফন্ট ফরম্যাটিং এর কাজ করছেন না? আপনার যদি আরো ভাঙে লেখেন তো বোল্ড করছেন, ইটালিক করছেন, আন্ডারলাইন করছেন, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, গ্রো ফন্ট, শ্রিঙ্ক ফন্ট, টেক্সট হাইলাইট, টেক্সট কালার, টেক্সট ফরম্যাটিং, টাইপোগ্রাফি, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, স্ট্রাইক থ্রু সব করছেন। একটাতেই 20টা অপশন আছে নাম্বার। সহজ ছিল, সহজ ছিল, জানা ছিল না। এনাফ, 5টা তুমি লিখে দিতে না, তবু তো রাইট অ্যান্সার। প্রাসঙ্গিক লিখছি কিনা?
ওই 5টা আছে না নাই? আছে তো, মার্ক দেন। 10-এর জায়গায় 8 দিবেন, 7 দিবেন, দিবেন তো। একটি প্রফেশনাল সিভি তৈরির ধাপসমূহ লেখো। সিভি তৈরি করতে যে যে বিষয়গুলো খুব জরুরি, সিভি তৈরি করছেন যাদের MS ওয়ার্ড শেষ হয়ে গেছে, সিভি তৈরি করা জরুরি, সিভি তৈরি করা খুব জরুরি। একটা সিভি দেখেন, যারা মাইক্রোসফট ওয়ার্ড শেষ করছেন, 2টা প্র্যাকটিক্যাল কাজ মাস্ট বি করবেন। একটা হচ্ছে সিভি তৈরি করা, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ করা। এই অ্যাপ্লিকেশন অ্যান্ড সিভি টাইপ করলে আপনার পুরো ওয়ার্ড রিভাইজ হয়ে যাবে, ফুল রিভাইজ হয়ে যাবে ওর মধ্যে। এই 2টা কাজ করবেন। সিভি তৈরিতে আমার নাম লাগবে, আমার বাবার নাম লাগবে, আমার মায়ের নাম লাগবে, বর্তমান ঠিকানা লাগবে, আর আমার স্থায়ী ঠিকানাটা লাগবে, জন্ম তারিখ লাগবে, আমার মেরিটাল স্ট্যাটাস লাগবে, ন্যাশনালিটি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে। অর্থাৎ নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ অ্যান্ড ন্যাশনালিটি, মেরিটাল স্ট্যাটাস অ্যান্ড হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এনাফ। এটাই তো একটা প্রফেশনাল সিভি তৈরি ধাপসমূহ, এগুলো লাগবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে, এবং এর সাথে আপনি অ্যাড করতে পারেন পূর্ব কাজের অভিজ্ঞতা, অর্থাৎ এক্সপিরিয়েন্স আছে কি না, বা কোনো কাজ করেছেন কি না কোথাও। মেইল মার্জের ব্যবহার, আবার একই প্রশ্ন 3 জায়গায়। মেইল মার্জের ব্যবহার দেখছেন না কি জিনিসটা? আমি তো আগে বললাম NSDA এর কোশ্চেন, NSDA তে মেইল মার্জের প্রশ্ন থাকেই থাকে। মেইল মার্জের ব্যবহার, মেইল মার্জ কি করে? একই চিঠি একাধিক ব্যক্তির কাছে পাঠানোর জন্য ব্যবহার করা হয়। তারপর আসেন MS ওয়ার্ডের টেবিল তৈরির নিয়ম লেখো। MS ওয়ার্ডের ইনসার্ট ট্যাবে যাব, সেখান থেকে টেবিলে যাব, ইনসার্ট টেবিলে যাব, নাম্বার অফ কলামস, নাম্বার অফ রো বসিয়ে দিয়ে একটা টেবিল তৈরি করব। শেষ উত্তর। হিডার, ফুটার, পেজ নাম্বার ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। সবাই লিখছে, হিডার ফুটার তো সবাই লিখছেন, নাম্বার লিখছেন, 3টারই বৈশিষ্ট্য একই। একটা যদি আমরা বই তৈরি করতে যাই, প্রতিটা পেজের মধ্যে বইয়ের নাম হেডিংয়ে, তারপর নিচের দিকে একটা আমরা ফুটনোট যদি দিতে চাই এবং পেজের নাম্বার যদি দিতে চাই, তাহলে আমাদেরকে হিডার ফুটার পেজ নাম্বার ব্যবহার করতে হবে, কারণ প্রতিটা পেজে একই নাম দিতে চাচ্ছি আমরা। ক্লিয়ার জিনিসটা? তার মানে আমাদের থিওরিক্যাল পার্টটা শেষ, প্রত্যেকটা অ্যান্সার চলে আসছে। এখন একটু প্র্যাকটিক্যালটা আপনাদের সাথে আলোচনা করে নেই। প্র্যাকটিক্যালের মধ্যে আরও 12টা বাজাইছেন আপনারা, প্র্যাকটিক্যাল কাজে আরও 12টা বাজছে। অনেকে ফির কাজ করছে, 3টা অ্যান্সার ভালোই করছে অনেকে। একটা বলছে কি, নিচের নির্দেশনা অনুযায়ী একটি ডকুমেন্ট তৈরি করো। A4 সাইজের একটা পেজ নিতে হবে, একটা লেখা, টাইমস নিউ রোমানটি কি? টাইমস নিউ রোমান হচ্ছে একটা ফন্টের নাম, টাইমস নিউ রোমান হচ্ছে একটা ফন্ট নেম, যেটাকে ফন্ট স্টাইলও বলে। অফিসিয়াল কাজের ক্ষেত্রে টাইমস নিউ রোমানের ব্যবহারটা অনেক বেশি। অফিসিয়াল কাজের ক্ষেত্রে আপনারা একটা প্যারাগ্রাফ লিখবেন, 3 থেকে 4 লাইন লিখে দিয়ে ওই পেজটা A4 নেবেন, লেখা সিলেক্ট করে টাইমস নিউ রোমান করবেন, সাইজ করে দিবেন 14, উপরের দিকে একটা টাইটেল দিতে হবে। অনেকে এই জিনিসটা দেয়নি, এই দেখেন এটা মিস করছে, অনেকে মিস করছে, উপরের টাইটেল কেউ দেয়নি। আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখি, যেমন মনে করেন আমি আপনাকে বললাম যে আপনি একটা প্যারাগ্রাফ লেখেন, ইয়োর স্কুল বা আওয়ার স্কুল লেখেন প্যারাগ্রাফ। আপনি শুরু করলেন, মাই স্কুল নেম ইজ সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, অথবা লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, এটা অমুক জায়গায় তমুক জায়গায়, উপরের টাইটেলটা দিবেন না? প্যারাগ্রাফের টাইটেল লিখবেন না? আওয়ার স্কুল লিখবেন কি না? নাকি ওটা ছাড়া চলে যাবেন? ওটা তো লিখতেই হবে। তো ওই জিনিসটাই মিস করছে অনেকে, টাইটেলটা লেখেন নাই। টাইটেলটা দেওয়ার পর সেটাকে সেন্টার করতে হবে এবং হেডিং বোল্ড করতে হবে। জাস্টিফাই, প্যারাগ্রাফ জাস্টিফাই, যে জাস্টিফিকেশনে কাজ করতে হবে। লাইন স্পেসিংয়ে, যে স্পেসিংয়ে যায় এখান থেকে 1.5 করে দিতে হবে, এটাই বলছিল আপনাদেরকে। প্লাস হিডারে নিজের নাম, ফুটারে পেজ নাম্বার, এটা সবাই দিছে, কেউ বাদ যায়নি। না, যে প্যারাগ্রাফ টাইপ করতেছেন ওটা টাইটেল থাকবে। আর হিডিংয়ে আপনার যে হিডারে উপরে যায় নাম দিতে হবে আপনাকে, হিডারে উপরে এই জায়গাটায় নাম দিতে হবে। এখানে নাম দেন আর ফুটারে পেজ নাম্বার দিয়ে দেন, শেষ। ব্যবহারিক কাজ নাম্বার 2, 5 কলাম 6 র বিশিষ্ট টেবিল তৈরি করো। এটাতেও অনেকে প্রবলেম করছে, কলাম নিচে 6টা, কলাম নিচে 6টা আর র নিয়ে নিচে 5টা, উল্টাপাল্টা করছে। আপনি করছেন উল্টাপাল্টা। এগুলোতে আপনারা সহজভাবে যাবেন, ইনসার্ট থেকে টেবিলে যায়, এই যে ইনসার্ট টেবিলে কলাম থাকবে, যে কলাম, নাম্বার অফ কলামস, কলাম কয়টা? 5টা, 5 দিয়ে দেন, র কয়টা? এখানে দিয়ে দেন 6টা, তারপর ইনসার্ট করলে টেবিল চলে আসবে। আর ওই টেবিলে আপনাকে কি করতে হবে? এগুলো লিখতে হবে, নেম, কোর্স, ডিউরেশন, ফি, রেজাল্ট, টাইটেল, হেডিং দিতে হবে। এরা দেয়নি, তোমরা দিছো? তোমরা দিছিলা? অনেকে দেয়নি। এটার বলতেছে যে উপরে লিখতে হবে, আমরা বুঝিয়ে নিয়ে উপরে লিখতে হবে। এখানে লিখতে হবে 5টা কলামে 5টা নাম, এই যে 1, 2, 3, 4, 5।
আমি যদি এভাবে না দিয়ে এটাকে যদি এভাবে দেখেন, এখানে কিন্তু আমি বর্ডার তুলে দিছি না, বর্ডার ছিল এখানে, এই দেখেন এটা বর্ডার, এটা টেবিলে আছে কিন্তু এই দেখেন। আমি ভিতরে থাকেন আসিফ ভাই, ভিতরে থাকেন, ক্লাসের ভিতরে থাকেন, ভিতরে থাকেন। আসিফ ভাইকে থামাইছি, মাহতাব ভাই গেছে বাইরে। এই দেখেন এটা কোশ্চেন এভাবে ছিল, আমি তুলে দিছি, আমি তুলে দিছি এই জন্য যে একটু চালাকি করছি, দেখি আপনারা ধরতে পারেন কিনা। কোশ্চেনে এভাবে থাকবে, বোর্ড কোশ্চেনে টেবিল থাকবে, হ্যাঁ বোর্ড কোশ্চেনে এভাবে আল্লাহ আল্লাহ করা থাকবে। তো বোর্ড কোশ্চেন আপনাদের বুঝতে অসুবিধা হবে না, কিন্তু আমি একটু ডিফিকাল্ট করছিলাম যে দেখি আপনারা ধরতে পারেন কিনা। অনেকে ধরছে, অনেকজন ধরে ফেলছে। টেবিল ডিজাইন করতে হয়তো, এই যে টেবিল যেটা নিছেন না, এই যে এই টেবিলটাই মনে করেন যে যখনই আপনি সিলেক্ট করবেন, এই যে টেবিল ডিজাইন থেকে এখান থেকে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে দেবেন। এটা কিন্তু ডিজাইন, রেডি ডিজাইন। এবং সেটিংয়ের কাজ করতে বলছিল হিডার র, হিডার মানে সবচেয়ে উপরের রটা, সবচেয়ে উপরের রটাকে সিলেক্ট করতেন আর এই যে সেটিংয়ে যায় কালার করে দিন। অনেকে সেটিংটাই খুঁজে পাচ্ছিল না, সেটিং কোথায়, এই যে আপনিও খুঁজে পান নাই। এবার আসেন ব্যবহারিক নাম্বার 3, যে কোনো কালার সাইড দিয়ে দিবেন, এনি কালার। ওখানে কালার তো উল্লেখ করে নাই, যদি কালার উল্লেখ করতো গ্রিন দাও, রাইট দাও, অমুক দাও, তমুক। আচ্ছা মনে করেন সে এখানে যদি কালার উল্লেখ করে একটা কোড দিয়ে দিত, তখন কি করতেন, ঝামেলা হয়ে যেত। কোডের সিস্টেম অবশ্যই সেটিংয়ে নাই যতদূর আমার মনে হয়। মোর কালার আছে, এই যেখানে কোডের সিস্টেমটা আছে, এই দেখেন। আর এটাও দেখাই দেয়, এটা পরীক্ষায় চলে আসলে ঝামেলা হয়ে যায়, মানে লেভেল 3-4-এ যায় ঝামেলা। একটু মনোযোগ দেন সবাই। মনে করেন আপনাকে এখানে একটা কালার দিল, সে আসেন এখান থেকে যাই, দেখেন এই যে কালারটা দেখেন, এইটা কালারটা হ্যাজ 3C20A3, আমাকে একটু বলবেন হ্যাজ 3C20, তারপর কি ছিল 3C20A3। এখন দেখেন কোশ্চেন এভাবে আসলো যে হিডার র সেটিং দিতে হবে হ্যাজ 3C20A3, অথবা লিখে দিল। এখন আপনারা চিন্তা করবেন এটা কি লেখলো, আপনারা তো অ্যাসেসরকে ডাকবেন, স্যার কোশ্চেনে এটা কি স্যার, এটা মনে হয় ভুল আছে, দেখেন ভুল নাই, এটা রাইট আছে। ও একটা নির্দিষ্ট কালার আপনাকে সিলেক্ট করে দিয়েছে যে এই কালারটা দিতে হবে। এখন এই কালারটা আমরা জানি না যে কোড দ্বারা কালার বসে, ঠিক আছে। কিভাবে কালারটা বসাবেন, এই যেটাকে সিলেক্ট করলাম, করার পর এই যে সেটিংয়ে এখান থেকে যান বা ওখান থেকে যান, যেখান থেকে যাওয়ার ইচ্ছা, বা এখান থেকে যান, যাওয়ার পর মোর কালার্সে যাবেন। মোর কালার্স যাওয়ার পর এখান থেকে আপনারা পাবেন এই যে কাস্টম, কাস্টম দিকে যাওয়ার পর নিচের দিকে দেখেন হেক্সা, এখানে কোড লেখার সময় আছে, তাই না। ওই যে কোডটা দেখে আসলেন যে এই কোডটা এখন এখানে বসান। কি ছিল 3C, তারপর 20A3 দেওয়ার পর ওকে করেন, কালার অটোমেটিকলি চলে আসছে, খেয়াল করেন ওই কালারটাই এখানে আছে, দেখেন ওই কালারটাই এখানে আছে। তার মানে কোড দ্বারা কালার বের হয়। গ্রাফিক্সে যারা ডিজাইন করতেছে তারা কিন্তু কালার কোডের সাথে খুব পরিচিত। ওয়ার্ডেও আছে, ওয়ার্ডে কি নাই, ওয়ার্ডে আপনি লেভেল 1 আপনি গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং সব ভুলে যান। লেভেল 1, লেভেল 2, লেভেল 3 অ্যান্ড লেভেল 4, 4টা লেভেল করেন, আপনার মাসে 25 থেকে 30 হাজার টাকা ইনকাম হবে, শুধু অ্যাসেসরি যাবে, ঘুরে বেড়াবেন আর পরীক্ষা নেবেন। এটাও পসিবল, এটাও একটা ওয়ান কাইন্ড অফ আর্নিংয়ের বড় সোর্স। অনেকেই জানেই না, শুধু 3 মাসের কোর্স করে তারপর চাকরি খোঁজার জন্য সার্টিফিকেট নিয়ে ঘোরা শুরু। ভাইয়া জব অ্যাপ্লিকেশন, জব, আপনি নিজে একটা টিচার হয়ে যান, অ্যাসেসর হয়ে যান। ওকে 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 তাহলে 2 নাম্বার আমাদের শেষ। 3 নাম্বার আসেন। আমি 3 নাম্বার একজনের কাছেও পাইনি, একজন না, নট এ সিঙ্গেল ওয়ান, একজন অ্যান্সার করতে পারে নাই। একটি চাকরির আবেদন, জব অ্যাপ্লিকেশন, বাদ বাকি সব বাদ, সব বাদ, জব অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি যদি চাকরিতে আবেদন করেন, আপনারা যদি চাকরিতে আবেদন করেন, কিভাবে আবেদন করবেন, আবেদন কিভাবে করবেন, আবেদন আমরা 9-10-এর বইয়ে আবেদন লিখছি, অ্যাপ্লিকেশন করছি না। আমাদের 9-10-এর বইয়ে বলতো যে প্রধান শিক্ষকের কাছে ছুটি নিয়ে ছুটির আবেদন লেখো, লিখছি কি না, কিভাবে লিখছি আবেদনটা, ফরম্যাট কি ছিল আবেদনের, এখনো তো লেখি অনেকে।
আগে তারিখ দিতে হয়, তারপর টু, তারপর যায় হেডমাস্টার বা প্রিন্সিপাল, তারপর প্রতিষ্ঠানের নাম, তারপর ঠিকানা, তারপর সাবজেক্ট, তারপর ডিয়ার স্যার, তারপর আমি অমুক ক্লাসের অমুক স্টুডেন্ট রেগুলার, আমি আপনার কাছে অর্ধেক বেলা ছুটির জন্য আবেদন জানাচ্ছি। শুনেন আমারটা শেষ করি, আমি শেষ করি আগে আমারটা, আমার ব্যাপারটা আগে বুঝেন যে এগুলো করছেন কিনা। আমি আপনাদের মাইন্ডে একটু ক্লিক করে ওটা জায়গায় তুলতেছি যে ফরম্যাটটা মনে আছে কিনা। ফরম্যাটটা এটাই করছেন না, আপনি ওই ফরম্যাটটাকেই জব অ্যাপ্লিকেশনে নিয়ে আসেন। এখন জব অ্যাপ্লিকেশন হয় কি, যে চাকরির যে আবেদনটা আমরা করি, সবচেয়ে প্রথম কথা যে এই চাকরি সম্পর্কে আপনি জানলেন কোথায় থেকে, সোর্স কি ছিল আপনার জানার, কোথায় থেকে জানলেন? আপনি কি অনলাইনের মাধ্যমে জানলেন, আপনি ভার্চুয়ালি জানলেন, নাকি নিউজ পেপারে দেখলেন, না ম্যাগাজিনে দেখলেন, না কারো মাধ্যমে শুনলেন? আবেদন করার জন্য আপনাকে এই জিনিসটা লিখতে হয়। কি লিখতে হয়? যে মনে করেন প্রথমে তারিখ দিলেন, তারপর টু দিলেন, টু দেওয়ার পর হয় ম্যানেজারের কাছে অথবা সিইওর কাছে অথবা ডিরেক্টর অথবা পরিচালকের কাছে আবেদন করতে যাবেন, তাই না? কোম্পানির পরিচালকের কাছে আবেদন করতে যাচ্ছেন বা ব্যবস্থাপকের কাছে আবেদন করতে যাচ্ছেন, ব্যবস্থাপক দিলেন, দেওয়ার পর নিচে নাম লিখে দিলেন, ব্যবস্থাপক মানে ম্যানেজার দিয়ে তারপর নিচে নাম লিখে দিলেন অমুক কোম্পানি লিমিটেড, কোথায়? সৈয়দপুর নীলফামারী। সাবজেক্ট জব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর, কোন পদের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন, যে কোনো একটা লেখেন। করছি না এরকম আবেদন? যারা আমরা রানিং পড়াশোনার মধ্যে আছি, আপনাদের কাছে জব অ্যাপ্লিকেশন বইও আছে, কিন্তু কোনো দিন লিখি নেই তো ভাইয়া, জানবো কিভাবে? লিখতে হবে তো, প্র্যাকটিস না করলে। শুনেন, এখানে যদি প্র্যাকটিস শেখার পর কিছু কিছু প্র্যাকটিক্যাল জব আছে, এই প্র্যাকটিক্যাল জবগুলো আমরা যদি অ্যাপ্লাই না করি তাহলে আমাদের কাজগুলো ক্লিয়ার হলো না, নট ক্লিয়ার। কি হলো? আমাদের মাথা ব্যথা কোন জায়গায় হয়েছে জানেন? যখন আমরা জব অ্যাপ্লিকেশনের পাশাপাশি নিচের দিকে অপশনগুলো পাইলাম না, এই জায়গায় আমাদের হয়ে গেছে মাথা ব্যথা। জব অ্যাপ্লিকেশন আপনারা লিখতে পারতেন নিজের ভাষায়, এক লাইনে লিখতে পারতেন বা দুই লাইনে লিখতে পারতেন যে আই এম দ্য ক্যান্ডিডেট ফর দিস জব, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইন ইয়োর কোম্পানি। নিচের দিকে লিখে দিতেন ইয়োর রিগার্ডস, নিজের নাম দিয়ে দিতেন। দেওয়ার পর ওখানে একটা অপশন লিখতে হইতো মাই শর্ট বায়োডাটা বা মাই শর্ট কারিকুলাম ভিটা। দেওয়ার পর বায়োডাটা যারা তৈরি করছেন আপনারা জানেন নাম লিখতে হয়। দেখেন এখানে কি চাইছে, অ্যাপ্লিকেন্টস নেম, অ্যাড্রেস লিখতে হয়, সাবজেক্ট লিখতে হয়, বডি টেক্সট লিখতে হয়, সিগনেচার সেকশন দিতে হয়। আপনাদেরকে ছোট্ট করে একটা বায়োডাটা দেওয়া লাগতো, কিন্তু যদি আপনারা শুধু অ্যাপ্লিকেশনটাও লিখে দিতেন তবু রাইট হতো। কেন রাইট হতো? অ্যাপ্লিকেন্টসের নাম আপনাদের চলে আসতো নিচে বেস্ট রিগার্ডসে, এক। দ্বিতীয় হলো অ্যাড্রেস চলে আসতো আপনি যখন নিচের দিকে নাম দিতেন। সাবজেক্ট তো লিখবে অবশ্যই থাকবে। বডি টেক্সট বলতে বোঝাচ্ছে ডিয়ার স্যার, আই এম দ্য, ঠিক আছে, মাঝখানে যে লেখাটা, এবং নিচের দিকে একটা সিগনেচার দিতে হতো। সিগনেচারের ব্যাপারটা ক্লিয়ার করি। সিগনেচার লাইন দিয়েও দিতে পারেন, টেক্সট বক্স দিয়েও দিতে পারেন। সিগনেচারের যে ব্যাপারটা, এটা সিগনেচার লাইন দিয়েও দিতে পারেন, টেক্সট বক্স দিয়ে দিতে পারেন। যেমন উদাহরণস্বরূপ আমি একটু আপনাদেরকে এটাকে একটু টাচ দিয়ে দেখাই। এখানে দেখেন আমার একটা সিগনেচার আছে, ইমেজ আছে না? ভার্চুয়ালি আমি এটা ইউজ করি। এখন এই সিগনেচারটা আমি অত কিছু না করে ডাইরেক্ট এই সিগনেচারটা টান দিয়েও রেখে দিতে পারতাম। যেমন এই যে এখানে গেলাম, এখানে একটা কাজ করলাম, ইনসার্টে গেলাম, টেক্সট বক্সে গেলাম, ড্র টেক্সট বক্স ড্র করলাম, এরকম ড্র করলাম। করার পর এখানে লিখলাম আবিদ হুসেন, নিচের দিকে লিখলাম ডিরেক্টর। ওকে, লেখাটা একটু কি করলাম, সিলেক্ট করলাম, বোল্ড করলাম, একটু বড় করে নিলাম, এবং এই দুইটা লেখা সিলেক্ট করার পর লাইন স্পেসিং রিমুভ করে দিলাম। উপরের দিকে ক্লিক করেন, এখানে শিফট চাপে ধরে মাইনাস দেন। শিফট মাইনাস দিলে কি হচ্ছে, একটা শেপের মধ্যে চলে আসছে, তাই না? এতটুকু রাখলাম, এই পুরাটা সিলেক্ট করে সেন্টারাইজ করলাম। ওকে, উপরের দিকে ইন্টার দেন, একটু বড় করেন যাতে, ওকে। এখানে আমরা কি করলাম, ইনসার্টে যাই, পিকচারে গেলাম, দিস ডিভাইস, আবার যেখানে পিকচার থাকবে আমি সেখান থেকে আমার পিকচার বা সিগনেচারটা নিলাম, ইনসার্ট করে দিলাম, সিগনেচার চলে আসছে। উপরে এই লেখাটা আবার মুছে ফেলি এবং এটাকে আরেকটু চাপে ফেলি। এখন এই যে বর্ডারটা দেখা যাচ্ছে না, এই বর্ডারটা আমরা শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইনে যাই, নো আউটলাইন করে দেই, শেষ। দেখেন সিগনেচার চলে আসছে। এটাকে আমরা চাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারি, এনিহোয়ার, যে কোনো জায়গায় মুভ করতে পারি। এত পায়তারা না করে আরও সহজভাবেও করতে পারতেন। কিভাবে? এখানে ডাইরেক্ট লিখলাম সিগনেচার বা নিচে যার নাম হবে,
উপরে কি করলাম, ইনসার্ট থেকে ক্লিক করে একটা শেপ নিলাম, দিলাম একটা লাইন টানে এই দিক দিয়ে, দেন উপরে বসাই ভাইয়া আপনার সিগনেচারটা আনে। এভাবেও করতে পারতাম, এটা সবচেয়ে সিম্পল ওয়ে। কিন্তু এটাতে কি হইতো, এটাকে আমি সব জায়গায় মুভ করতে পারতাম না। আর যেটা টেক্সট বক্স দ্বারা করছি ওটা সব জায়গায় আমরা মুভ করতে পারি। আবার নিয়ম অনুযায়ী কি বলতেছে, আপনি যদি এটাকে সিগনেচার যদি আনতে যান, তাহলে ইনসার্ট থেকে সিগনেচার লাইনে যান। এখানে বলতেছে সাজেস্টেড সিগনেচার, সাইনার যে সিগনেচার করবে তার নাম বলেন। তার নাম কি দিলাম, আবিদ হুসেন। তারপর এখানে আসেন সিগনেচার টাইটেল, সে কি হয়, সে ম্যানেজার, সিইও, অ্যাসিস্ট্যান্ট, তার পদবি ডিজিগনেশনটা লেখেন। এখানে আমি দিয়ে দিলাম ডিরেক্টর। ডিরেক্টর ইমেল অ্যাড্রেস চাইছে falconit@gmail.com দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা জাস্ট অ্যালাউ সাইনার টু অ্যাড কমেন্টস ইন দ্য সাইন ডায়লগ, ওকে করে দিলাম। এই দেখেন আমার চলে আসছে। এখন সাইন আনে জাস্ট এখানে বসাবো। এটা জেনারেলি এই জন্য দেওয়া হয় যাতে প্রিন্ট আউট করার পর আপনি হাতে করে একটা সাইন দিয়ে দিতে পারেন। বুঝতে পারছি ব্যাপারটা, ক্লিয়ার জিনিসটা? এই জিনিসটা কালকে অনেকেই পারেনি, সাইন বিষয়টা নিয়ে। কেন পারে নাই আমি আপনাদেরকে বলে দিই, কেন পারে নাই এটা রিজন শুনেন। ওয়ার্ড শেষ করছে, এক্সেল চলে গেছে, পাওয়ার পয়েন্ট চলে গেছে, এক্সেস চলে গেছে, মাঝখানে যে আমাদের কিছু ডকুমেন্ট ফাইলগুলো আছে, যেমন দেখি ইয়ার ফাইলগুলো, আমার না ওটা না, আমার প্র্যাকটিস ফাইলগুলো দেন। আমাদের যে কিছু প্র্যাকটিস ফাইলগুলো আছে, এই প্র্যাকটিসটা আপনারা করেনই নাই, না করার কারণে এক্সামে বসছেন, ধরা খেয়ে গেছে। এই গ্যাপিংগুলো আমি পূরণ করতে যাচ্ছি আপনাদের। ওনাকে পাঠাও, ওনার সাথে ভর্তি কথা। লেটার ফর জব অ্যাপ্লিকেশান, এটা হচ্ছে একটা লেটার, এখানে হচ্ছে জব অ্যাপ্লিকেশান। এখানে দেখেন একজন কি করছে, প্রথমে ডেট দিল, তারপর কার কাছে সে অ্যাপ্লিকেশন করতেছে ডিজিগনেশন সহ লিখলো, তার ঠিকানা দিল, তারপর এখানে সাবজেক্টটা উপরে আসবে। এখানে একটু ভুল আছে, ডিয়ার স্যারটা নিচে, সাবজেক্টটা যাবে উপরে। আমাদের দেশ অনুযায়ী এটা যেহেতু দিল্লি ইন্ডিয়ার দেখাচ্ছে এই জায়গাটায়, তো ওদের ওখানে রুলসটা একটু চেঞ্জ। আমাদের সাবজেক্ট উপরে আসবে, ডিয়ার স্যারটা নিচে আসবে। উইথ রেফারেন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার ইন ইউর কোম্পানি, আই উড লাইক টু অফার মাই সেলফ টু ক্যান্ডিডেট ফর দ্য সেম। ইফ সিলেক্টেড, আই assure you that I will help the company through my duties, my biodata and enclosed herewith. থ্যাংক ইউ, ইউর ফেথফুলি নবীন নবীনা। এই পর্যন্ত লিখলেই, এই যে এই 11 থেকে শুরু করে এখান মধ্যে লিখলে আপনার অ্যান্সার হয়ে গেছিলো, রাইট ছিল। খালি বাড়তি কাজ করতে হতো, এই জায়গায় সিগনেচার অ্যাড করতে হতো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা লাইন আমি আপনাদেরকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে বলি, আপনারা দেখেন। ইনক্লোজার, ইনক্লোজড, মাই বায়োডাটা ইজ ইনক্লোজড হেয়ার উইথ। এই লাইনটা যখন লেখা হলো, যারা ইংলিশ বুঝেন তারা একটু বুঝবেন, যখনই এই লাইনটা দিবেন তার মানে আপনি এর সাথে বায়োডাটা অ্যাটাচ করছেন। এই বায়োডাটা যদি দিছেন, আর না দিলে তো নাই। মাই বায়োডাটা ইজ ইনক্লোজড হেয়ার উইথ, তার মানে নিচের দিকে একটু যান, এই দেখেন বায়োডাটা নিচের দিকে বসাই দিছে। কিন্তু চাকরির অ্যাপ্লিকেশনের জন্য বায়োডাটা সাথে দিতে হয়। আপনি যদি গতকালকার যে প্রশ্নটা দেখছেন না, ওটাতে বায়োডাটা না দিয়েও যদি এই কাজটা করে ফেলতেন তাহলে রাইট ছিল। এক পৃষ্ঠায় লিখলে বেটার, এক পৃষ্ঠাই হয়। অ্যাপ্লিকেশন সবসময় এক পৃষ্ঠায় লিখবেন। বায়োডাটা সাজান 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, নো প্রবলেম। বাট যদি বলে রিজিউম, নো বায়োডাটা, কথা উল্লেখ করলেও রিজিউম, তখন আপনাকে এক পেজে সাজাইতে হবে, লাইক দিস, এই টাইপের মতো। এমনভাবে দেখাইছেন আপনার হাতে উড়ে থাকে গেল, আমরা দেখতেই পারলাম না, এই টাইপের। এটা হচ্ছে রিজিউম, ইন্টারন্যাশনালি রিজিউম। এটাতে বায়োডাটাতে যেমন থাকে না, ওরকমই সব কিছুই আছে, ছবি আছে, নাম আছে, ডিজিগনেশন আছে, এখানে আপনার ঠিকানা আছে, এক্সপিরিয়েন্স আছে, এখানে আপনার তথ্যগুলো দেওয়া আছে, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া আছে। বাট এক পেজকে সুন্দরভাবে শেপ দ্বারা সাজাইছে, বক্স আকারে লেখাগুলো সুন্দর করে এক পেজে তুলে দিয়েছে। এটা প্র্যাকটিস করছেন না অনেকে? কেউ করেন নাই? সুজন করছে, নাদিয়া করছে, তাই না? আপনি করেন নাই, আপনারা করেন নাই, শেষ করেন নাই, এগুলো শেষ করেন। কোর্স শেষ করার চেয়ে বেটার কোর্সের মূল বিষয়গুলোকে শিখে নেওয়া। ওয়ার্ড আর এক্সেল, পাওয়ার পয়েন্ট আর এক্সেসকে বাদ দেন, কথার কথা। কোর্সের মধ্যে ওয়ার্ড এক্সেল অফিসিয়াল কাজে সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি আপনার ওয়ার্ড এক্সেল শিখতে 2 মাস চলে যাচ্ছে, আপনি ওয়ার্ড এক্সেলটাই ভালো মতো শিখে নেন। পাওয়ার পয়েন্ট আর এক্সেস 15 দিনের ক্লাস, অনলি 15 ডেজ। মাথা প্রেশার নিয়েন না, 4টা প্রোগ্রাম আছে, কীভাবে শেষ করবো ভাইয়া? শেষ করবে তো ভাইয়া, ট্রেনিং আপনার, আপনি শেষ করাতে পারবেন না। আপনি আমাকে 4 মাস কোর্স দিবেন, আমি তো ভর্তি হয়েছি আপনার কাছে কোর্স শেষ করার জন্য, আপনি পারতেছেন না, আমি কি করবো? কিন্তু আপনি যদি না আসেন, আমি অ্যাটেন্ডেন্স সিট খুলে আপনার হাতে দিয়ে দিব। 3 মাস পুরো হয়েছে, 4 মাসের জন্য আলাদা পে করেন। অ্যাটেন্ডেন্স দিচ্ছি না আপনাদের,
অ্যাবসেন্ট করতেছেন না আপনারা, আরামসে আমার কাছে 1 মাস এক্সট্রা চাবেন, আমি তো দিব না। আপনি 3 মাস অ্যাটেন্ডেন্স ঠিক রাখেন, এরপর যদি কোর্স কমপ্লিট না হয় 4র্থ মাস ফ্রি করবেন। নিয়ম তো এটা না ভাই, কথাটা বুঝেন না জিনিসটা, এটাই তো নিয়ম। আমি 3 মাসের জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করছি, আপনি 3 মাসে আমাকে কোর্স শেষ করবেন। আমার অ্যাটেন্ডেন্স ফুল ছিল, আপনি কোর্স শেষ করতে পারেন, আমাকে টাইম দেন। হ্যাঁ, আপনিও অনুপস্থিত ছিলেন 3 মাসের মধ্যে, আপনি 20 দিনে অনুপস্থিতই ছিলেন, একটা মাস তো এমনি খাইছেন, আর 4র্থ মাস চাবেন আমি দিব? ফেয়ার হিসাবে আসেন। তাহলে আপনি অনেক ফ্রাঙ্ক বলে যাচ্ছেন, তো একটু খারাপ লাগতেছে, কিছু করার নাই, আমি জানি খারাপ লাগতেছে, কিছু করার নাই, দিস ইজ দ্য রিয়েলিটি। ওকে, 4র্থ নম্বরে আসেন। এই যে নোটিশ, নোটিশ, একটু নোটিশটা নোটিশ করেন। নোটিশ মানে বিজ্ঞপ্তি, নোটিশ মানে হচ্ছে বিজ্ঞপ্তি। বললো কি, একটি নোটিশ বিজ্ঞপ্তি তৈরি করো। কিসের বিষয়ে? ফাউকুন আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার স্পেশাল ক্লাস। কি কি থাকবে? ওয়ার্ডার থাকবে, বর্ডার থাকবে, একটা পিকচার থাকবে। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু নোটিশটা দেখাই। আমি এখান থেকে ফাউকুন আইটিতে যাই। এই জন্য ফাউকুন আইটি পেজটাকে একটু ফলো, লাইক দিয়ে একটু কমেন্টসগুলো, পোস্টগুলো পড়বেন, শেয়ার টেয়ার করবেন, আপনাদেরই কাজে লাগবে। এখানে আমি দেখাই আপনাদেরকে, এটা তো স্পেশাল ক্লাস ছিল, তাই না? এই যে স্পেশাল ক্লাসের আমি পিডিএফগুলো সেন্ড করছিলাম। এবার সামনে শনিবারে স্পেশাল ক্লাস কিন্তু আরও মারাত্মক, সব প্র্যাকটিক্যাল কাজ আছে, থাকবেন অবশ্যই, না থাকলে চরম মিস করবেন। যদি কারো অসুস্থ হয়ে যান তাহলে ব্যাড লাক হয়ে যাবে। এই দেখেন, এই পোস্টে ক্লিক করলাম, এটাই নোটিশ, এটাই নোটিশ। ফাউকুন আইটিতে স্পেশাল ক্লাস, টাইটেল চলে আসলো। এখানে আপনাকে এই কথাটাই উল্লেখ করতে বলছে, দেখেন এই কথাটাই উল্লেখ করতে বলছে, ফাউকুন আইটিতে কম্পিউটার সফটওয়্যার স্পেশাল ক্লাস। এটা উপরে টাইটেল আকারে লিখতে হইতো, এটা টাইটেল আকারে লিখতে হইতো, এর উপরেই ওয়ার্ড আর্ট অ্যাপ্লাই করে দিতেন। করছেন না? অনেকে করছেন তো, আমি দেখছি অনেকে কাজ করছেন, এটা ওয়ার্ড আর্ট অ্যাপ্লাই করে দিতেন এর উপরে। ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট অনেকে জানে না। ওয়ার্ড আর্ট কে কি জানেন না? এখানে ওয়ার্ড আর্ট কার কার জানা নাই? আপনার জানা নাই ওয়ার্ড আর্ট? তোমারও জানা নাই? রবিল করে নাই ওয়ার্ড আর্ট? নাদিয়া করছে তো। ইন্নালিল্লাহ। দিলাম কম্পিউটার সফটওয়্যার স্পেশাল ক্লাস অ্যাট ফাউকুন আইটি। ওকে, লেখাটা সিলেক্ট করেন, ইনসার্টে যান, এই দেখেন ওয়ার্ড আর্ট আছে না, এখানে ক্লিক করেন। কোন ডিজাইন পছন্দ, যেই ডিজাইন পছন্দ সেই ডিজাইনে আপনি জাস্ট ক্লিক করে দেন, চলে আসছে, হয়ে গেল, লেখা স্টাইল হয়ে গেল না? এটা কি বলা হয়? ওয়ার্ড আর্ট, শব্দকে ডিজাইন করা, শব্দকে ডিজাইন করা। তারপর হচ্ছে বর্ডার, যেহেতু বর্ডার উল্লেখ করে বলেনি যে লেখার মধ্যে দিতে হবে না পেজে দিতে হবে, আপনি লেখাও দিতে পারেন অথবা পেজের উপরেও দিয়ে দিতে পারেন, পেজ বর্ডারও দিতে পারেন, অথবা নির্দিষ্ট লেখা কমপ্লিট করার পর শেষেও বর্ডার দিতে পারেন, এবং একটা পিকচার সংযুক্ত করতে বলছে। পিকচার তো সবাই সংযুক্ত পারছেন আপনারা। আর সবচেয়ে মজার ক্লাস হচ্ছে 5 নাম্বার, এটা এমন কেউ নাই যে পারে নাই, সবাই পারছে। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল জেড আন্ডো, কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল পি প্রিন্ট। প্রিন্ট কেউ করেন নাই, করছেন? প্র্যাকটিক্যালি প্রিন্ট করছেন? প্র্যাকটিক্যালি প্রিন্ট করেন নাই, প্রিন্ট করাটাও দরকার আছে। নিজের হাতে একটা করে নিলে শান্তি আলাদা ভাইয়া, একদিন করাই ফেলেন, এটাও করাই ফেলবে নাকি? এক একটা পেজ প্রিন্ট হলে 5 টাকা করে লস হয়, ক্ষতি হবে, করাবো তারপরও। বলে সব মিলাইতে একবারে টাকা নিয়ে ফেলছেন, করাইতে কি সমস্যা? ওকে, তাহলে এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের আপনাদের থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল সলিউশন। এখন আমাদের ক্লাস কিন্তু 12:30টায় শেষ, 15 মিনিট টাইম আছে। আজকে নতুন ক্লাস আর করবো না, আজকে শুধু 15 মিনিট টাইপিং প্র্যাকটিস করেন, আর যেগুলো যেগুলো একটু প্রবলেম মনে হয়েছে এগুলোকে সলভ করেন।